সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের প্রতি কার্যদিবসের নিয়মিত আয়োজন ব্যবসাপাতি সারাদিনে। এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি মৌসুমী আক্তার। আর শুরুতে জানিয়ে দেব ঢাকার পুঁজিবাজারের সূচক ও লেনদেনের খবর। আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস 2 ঘন্টা লেনদেনে ডিএসসির প্রধান সূচক ডিএসএক্স ইন্ডাস্ট্রি 32.19 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5511 পয়েন্টে। এছাড়া অন্য যে দুটো সূচক রয়েছে তার মধ্যে ডিএস30 সূচকটি 10.82 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 2043 পয়েন্টে। সরিয়া ভিত্তিক সূচকটি এখন পর্যন্ত 8.68 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1270 পয়েন্টে। মোট লেনদেন 300 কোটি টাকার উপরে ছাড়িয়েছে ঢাকার পুঁজিবাজারে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির তালিকায় উঠে এসেছে এখন পর্যন্ত 156টি কোম্পানি, দর হারিয়েছে 55টি। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে দর বৃদ্ধির তালিকায় উঠে এসেছে 193টি কোম্পানি, দর হারিয়েছে 56টি। এবং শুধুমাত্র মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দর বৃদ্ধির তালিকায় আছে 7টি ফান্ড, দর হারিয়েছে 4টি ফান্ডের দর। এই ছিল ঢাকার পুঁজিবাজারের সূচক ও লেনদেনের খবর। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা চাইলে এই অনুষ্ঠান চলাকালে আপনাদের মতামত ও প্রশ্ন পাঠাতে পারেন এসএমএস এর মাধ্যমে। এসএমএস পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BIZO স্পেস আপনার নাম স্পেস আপনার মতামত দিয়ে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে, যে কোনো অপারেটর থেকে। পুঁজিবাজার ও অর্থনীতি নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে আছেন জাপানের ইয়োকোহামা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন। আমরা আলোচনা করব তার সাথে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা যেমনটি দেখছিলাম পুঁজিবাজার সকাল থেকে ইতিবাচক ধারার মধ্যে দিয়ে লেনদেন হচ্ছে, এবং আমরা যদি একটু বাজেটের পরের কথা চিন্তা করি এবং আগের কথা চিন্তা করি, বাজেটের আগে আমরা দেখেছি বাজারে একটা অস্থির চিত্র ছিল এবং বাজেট ঘোষণার পরে কিন্তু বাজার আবার স্বাভাবিক অবস্থানে ফিরে এসেছে। তো এখন বাজারের যে বর্তমান অবস্থা সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, এবং বাজারকে যদি আরো ভালোর দিকে নেওয়া যায় সেক্ষেত্রে আপনার কাছে মন্তব্য বা আপনার বিবেচনায় কি যে বিনিয়োগকারীরা কি করবেন? কিছুদিন আগে সূচক ছিল সর্বোচ্চ 5700 এবং সেই হিসেবে আজকে কিন্তু 5500 প্লাস সূচক কিন্তু গত 2 দিন ধরেই বাড়ছে এবং এটা গ্র্যাজুয়ালি কিন্তু আরও বাড়বে। এখন কিন্তু সঞ্চয়পত্রের উপর সুদের হার সরকার কমিয়েছেন অনেক, এবং আমানতের উপর সুদের হারও কিন্তু কম। বলতে গেলে এখন ব্যাংকে টাকা রাখলে এটা রিয়েল ইন্টারেস্ট রেট হবে নেগেটিভ। সেজন্য বিনিয়োগকারীরা এখন কিন্তু শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন। আর এখন শেয়ারের কিন্তু আমার মনে হয় যে শেয়ার বাজারে এই মুহূর্তে কিন্তু যারা ফান্ডামেন্টালস দেখে বিনিয়োগ করবেন তাদের জন্য একটা ভালো জায়গা। কেউ যদি ভালো ফান্ডামেন্টালস দেখে অ্যানালাইসিস করে শেয়ারে বিনিয়োগ করেন, ইন দ্য লং রান তার কিন্তু প্রফিট হবে। এবং এই মুহূর্তে আমি মনে করি বিনিয়োগকারী যারা তারা কিন্তু শেয়ারে বিনিয়োগ করতে পারেন। এবং আপনি যেটার কথা বলছিলেন সঞ্চয়পত্র, এসব নিয়ে আমরা আরো আলোচনা করব। তার আগে একটু পুঁজিবাজার নিয়ে আরো কিছু কথা আপনার সাথে আছে। সেটা হচ্ছে আমরা কিন্তু দেখছি যে প্রতি বছরই জিডিপির বিপরীতে পুঁজিবাজারের মূলধনটা কমে যাচ্ছে, এবং 2010 সালে যেখানে জিডিপির 50% ছিল বাজারের মূলধন, সেখানে 6 বছর পরে 2016 সালে আমরা দেখেছি সেটা 19% নেমে এসেছে। তার মানে আমরা বলতে পারি যে প্রতি বছরই কিন্তু এটা কমছে। কিন্তু আমরা যদি অন্য দেশের চিত্রটা দেখি সেক্ষেত্রে কিন্তু পুরোটাই ভিন্ন। তাদের দেশে জিডিপির অনুপাতে বাজারের মূলধনটা কিন্তু বাড়ছে। মানে আপনার কাছে কি মনে হয় যে কেন আমাদের এই অবস্থাতে বা মূলধনটা কেন কমছে জিডিপির অনুপাতে? আপনার কথাটা ঠিক যে 2010 সালে আমাদের জিডিপি ছিল 150 বিলিয়ন মার্কিন ডলার এবং শেয়ার মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল 48 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে আমাদের গ্রোথটা হয়েছে অর্থনীতির 6.5% হারে। বর্তমানে আমাদের অর্থনীতির আকার হচ্ছে 250 বিলিয়ন মার্কিন ডলার, কিন্তু শেয়ার মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 42 বিলিয়ন মার্কিন ডলার। এখানে আমাদের অর্থনীতি যেভাবে বৃদ্ধি হয়েছে শেয়ার মার্কেট সেভাবে হয়নি, হয়েছে আরো উল্টো। কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু দুইটা পজিটিভলি গ্রো করে। তো 2010 সালের পরে সরকার অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আমাদের শেয়ার বাজারের কিন্তু আমি মনে করি যে একটা উড়ন্ত সূচনা হওয়ার জন্য যে গ্রাউন্ড ওয়ার্ক সেটা কিন্তু অনেক হয়েছে, এবং এই মুহূর্তে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ স্টেপস দরকার। বিশেষ করে আমাদের মার্কেটে কিন্তু প্রোডাক্ট ডাইভার্সিটি নাই, আমাদের এখানে ভালো শেয়ারের সংখ্যা কম। আমাদের এখানে নতুন প্রোডাক্ট আনতে হবে, নতুন কোম্পানি আনতে হবে, ভালো কোম্পানি। আমি একটা উদাহরণ দিতে চাই। জাপানে কিন্তু ছোট বড় মিলিয়ে নিবন্ধিত কোম্পানির সংখ্যা হচ্ছে 3 লাখ। 3 লাখের 1% হচ্ছে টোকিও স্টক এক্সচেঞ্জে লিস্টেড কোম্পানি, তাহলে 3 লাখের 1% হচ্ছে 3000। আমাদের দেশে ছোট বড় মিলিয়ে ছোটগুলো সহ
আপনার 1.5 লক্ষ হচ্ছে নিবন্ধিত কোম্পানি। আচ্ছা, তো 1.5 লক্ষ কোম্পানির জন্য 1% হচ্ছে 1,500। তো আমাদের মার্কেটে কিন্তু 1,500 কোম্পানি নেই। তার মানে আপনি বলছেন যে নতুন কোম্পানি আসা উচিত। আমরা এই বিষয়টা নিয়ে আরো আলোচনা করব, আমাদের একটা ছোট বিরতির সময় হয়েছে। 1 মিনিট 10 সেকেন্ডের একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ ব্যবসাপাতি সারাদিনে ফিরছে আলোচনায়। বিরতিতে যাবার আগে আমরা আলোচনা করছিলাম যে প্রতি বছর জিডিপি বিপরীতে আমাদের পুঁজিবাজারে মূলধনটা কমছে, এর কারণ আপনি বলছিলেন, আবারও জানতে চাইবো আপনার কাছে। যেটা বলছিলাম যে জাপানে তাদের নিবন্ধিত কোম্পানির 1% হচ্ছে লিস্টেড কোম্পানি, সেই হিসাবে 3 লক্ষ নিবন্ধিত কোম্পানি, তার 3,000 হচ্ছে লিস্টেড কোম্পানি। আমাদের এখানে হচ্ছে 1.5 লক্ষ নিবন্ধিত কোম্পানি। যদি 1% আমরা হিসেব করি তাহলে আমাদের 1,500 লিস্টেড কোম্পানি হওয়ার দরকার ছিল, কিন্তু আমাদের এখানে আছে কিন্তু 3,300-র মতো। আমরা যদি 1%-এর 3 ভাগের 1 ভাগও ধরি তাহলে 500 কোম্পানি আমাদের নিবন্ধিত হওয়া দরকার বাজারের গভীরতা বাড়ানোর জন্য। এই 500-র মধ্যে আমাদের দেশে কিন্তু 100 মতো টেক্সটাইল কোম্পানি ভালো ব্যবসা করতেছে এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে 12টা মতো। সরকারি কোম্পানি একবার শুনেছিলাম যে 27টা মতো বা 30টা মতো সরকারি কোম্পানি। তাহলে এগুলো হিসাব করলে কিন্তু আমাদের 500 কোম্পানি হয়। এই কোম্পানি যদি বাড়ানো হয়, প্রোডাক্ট যদি বাড়ে, তাহলে বিনিয়োগকারী আসবে। তখন হয়তো আমরা যে বলছিলাম অর্থনৈতিক গ্রো হলো, জিডিপি তুলনায় যে শেয়ার মার্কেটের কন্ট্রিবিউশন কমে যাচ্ছে সেটা হয়তো কমবে না। এবং আমার কাছে মনে হয় যে যদি এটা হয় তাহলে বিদেশিরা আমাদের দেশে বিনিয়োগ করছে অনলি অল্প সংখ্যক কোম্পানিতে, সেটা হচ্ছে আমার জানা মতে মাত্র 22টা কোম্পানিতে, এবং তাদের বক্তব্য হচ্ছে এখানে ভালো কোম্পানি নাই। তাহলে আমরা যদি ভালো কোম্পানিগুলো আসে তাহলে বিদেশিরাও বিনিয়োগ করবে এবং আমাদের দেশের বিনিয়োগকারীরাও বাড়বে, এবং যেটা তাহলে আমাদের কন্ট্রিবিউশনটা আরো বাড়বে। এবং আমি জিডিপি নিয়ে কথা বলছিলাম, পাশাপাশি আমরা একটা প্রতিবেদনে কিছুদিন আগে দেখেছি যে চলতি 2016-17 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি 6.8% হওয়ার পূর্বাভাস দিয়েছে আইএমএফ, এবং সরকার থেকে কিন্তু আরেকটা হিসাব বলা হচ্ছে যে তারা বলছে 7.24% হওয়ার কথা তারা বলছেন। তবে আইএমএফ বলছেন যে যদি 7% প্রবৃদ্ধি ধরে রাখতে হয় সেক্ষেত্রে সরকারি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি করা প্রয়োজন, এবং পাশাপাশি তারা বলছেন যে পুঁজিবাজার সংস্কার করা দরকার। এ বিষয়ে আপনার মন্তব্য কি? আসলে অর্থনীতিতে শিল্পায়নের জন্য এবং শিল্পায়নের জন্য বিনিয়োগ বৃদ্ধির জন্য পুঁজিবাজারের কোনো বিকল্প নেই। পুঁজিবাজারের বিকল্প নেই এবং পুঁজিবাজার থেকে পুঁজি তুলে বিনিয়োগ করতে হবে, এবং এতে করে তাহলে শিল্পায়ন হবে। এবং বর্তমানে কিন্তু বাংলাদেশে বেকার সমস্যা কিন্তু বেড়ে যাচ্ছে এবং শিক্ষিত বেকারত্বের হার কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, এবং পুঁজিবাজারের কিন্তু কোনো বিকল্প নেই। সরকারকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মুহূর্তে নেওয়া উচিত। আরো কিছু কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে নিবন্ধিত এবং অনিবন্ধিত কোম্পানির মধ্যে কর হারের ব্যবধান করা, এবং সরকার একটা কাজ করেছে সেটা হচ্ছে আমানতের সুদের হার কমিয়ে দিয়ে এটা শেয়ার মার্কেটে কিছুটা এনকারেজ হবে, এবং লভ্যাংশের একটা অংশ কিন্তু সরকার করমুক্ত ঘোষণা করতে পারেন চাইলে 1 লক্ষ টাকা মতো। যদি এখনো কিছুটা সুযোগ আছে হয়তো সরকার যদি করতে চান, কারণ 29 তারিখেই বাজেট সংসদে পাস হবে। এবং আমরা কিন্তু গতকাল একটা প্রতিবেদনে দেখলাম যে আমাদের বৈদেশিক বাণিজ্যের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো যারা আছেন তারা অংশগ্রহণটা কমে যাচ্ছে সেক্ষেত্রে। তার মানে আমরা একটা সেখানে বিবেচনায় দেখেছি যে 2013 সালে দেখা গেছে যে আমদানি বাণিজ্যের যে শীর্ষে কোম্পানিগুলো ছিল তার মধ্যে সরকারি ব্যাংক ছিল, এবং পরবর্তীতে এই 2 বছরে আমরা দেখেছি সেই সরকারি ব্যাংকগুলো কিন্তু সেখান থেকে শীর্ষ তালিকা থেকে চলে গেছে। তার মানে আমরা বলতে পারছি যে সাধারণ মানুষ যেটা করছে বাণিজ্যের ক্ষেত্রে সরকারি ব্যাংকগুলোর বাদ দিয়ে তারা বেসরকারি ব্যাংকগুলোর দিকে ঝুঁকছেন। এর কারণ আপনার কাছে কি মনে হয়? এটা হতে পারে যে তাদের সার্ভিস কোয়ালিটি হইতে পারে, মানে যেখানে ভালো সেবা ব্যাংকিং সিস্টেম এখনো উন্নত হয়নি আগে থেকে। তাদের সিস্টেমটা হয়তো সরকারি ব্যাংকগুলো প্রাইভেট ব্যাংকগুলোর সাথে কম্পিটিশনে পিছিয়ে আছে, অথবা তাদের মার্কেটিং টিম বা কাস্টমার সার্ভিস অথবা কত সময়ের মধ্যে দ্রুত সেবা দিতে পারতেছে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি ব্যাংকে গিয়ে সার্ভিসটা কত সময়ের মধ্যে পেলাম, এবং যারা ইন্টারন্যাশনাল বিজনেস করে সেখানে কিন্তু টাইমটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ একটা শিপ হয়তো একটা শিপ জাপান থেকে আসবে, সে আরেকটা শিপ আসবে 15 দিন পরে। আমি যদি আমার এলসিটা যদি একদিন আগে দিতে না পারি, একদিন যদি পরে হয়, তাহলে কিন্তু আমার সার্ভিসটা পাইতে আবার 15 দিন লেট হয়ে যাবে। সেইখানে যেই সব ব্যাংকে দ্রুত পাওয়া যায়, আবার সরকারি ব্যাংকে দেখা যাবে যে হয়তো ফর্মালিটিস বেশি এবং অনেক ধরনের। যদি তারা সার্ভিস কোয়ালিটি ইমপ্রুভ করতে পারে, আমার মনে হয় কেন হবে না, মানুষ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কেন কাজ করবে না। সেই জন্য আমার মনে হয় তাদের সার্ভিস কোয়ালিটি যদি ইমপ্রুভ করতে পারে তাহলে হয়তো হবে। সরকারি ব্যাংকের দিকে আবারও সবাই। আচ্ছা, আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আবারও আমন্ত্রণ ব্যবসাপাতি সারাদিনে। বিরতিতে যাবার আগে আমরা আলোচনা করছিলাম আমাদের আজকের অতিথি জাপানের ইয়োকোহামা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নাসির উদ্দিনের সাথে। আবারও ফিরছি আলোচনায়। বিরতিতে যাবার আগে আমরা বাজেট নিয়ে আলোচনা করছিলাম, পুঁজিবাজার নিয়ে আলোচনা করছিলাম। এবার একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব, সেটা আমাদের সমসাময়িক একটা আলোচনার বিষয়, যেটা আমরা প্রতিদিনই প্রায় পত্রিকাতে দেখি, আলোচনার বিষয় হয় যে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। আপনার কাছে জানতে চাইবো যে এটা আসলে কিভাবে হচ্ছে এবং এটা কিভাবে রোধ করা যায়। দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে, টাকার পরিমাণটা কিন্তু অনেক, এবং গত 10 বছরে গেছে 6 লক্ষ কোটি টাকা, এবং এই টাকা দিয়ে আমাদের অর্থমন্ত্রী দেশের জন্য 2 বছরের বাজেট করতে পারতেন। এই টাকাটা চলে যাচ্ছে বিভিন্ন উপায়ে। গুরুত্বপূর্ণ উপায়গুলো হচ্ছে, যেগুলোতে বেশি টাকাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে এক্সপোর্ট আন্ডার ইনভয়েস। এক্সপোর্টাররা যে পরিমাণ টাকা জিনিস এক্সপোর্ট করে সেটাতে আন্ডার ইনভয়েস করে, দেশে টাকাটা আসতেছে কম। বিদেশি ইম্পোর্টার সে এক্সপোর্টারের অ্যাকাউন্টে বিদেশে টাকাটা জমা করে দিচ্ছে, এতে করে এই এক্সপোর্ট আন্ডার ইনভয়েসের মধ্যে টাকাটা চলে যাচ্ছে। এবং এই কথাটা গার্মেন্টসে যারা চাকরি করে তারা কিন্তু এটা ভালো জানে। আর ইম্পোর্টের ক্ষেত্রে ইম্পোর্ট আন্ডার ইনভয়েস এবং ওভার ইনভয়েস দুইভাবে টাকাটা যাচ্ছে। ইম্পোর্টের ক্ষেত্রে আন্ডার ইনভয়েস করে সরকারকে কিন্তু কম ট্যাক্স দেয়, আবার ইম্পোর্টের ক্ষেত্রে ওভার ইনভয়েস করে, কিন্তু তাও কিন্তু টাকা চলে যায়। আর একটা হচ্ছে হুন্ডির মাধ্যমে টাকাটা বিদেশে কিন্তু হুন্ডি ব্যবসায়ী নিচ্ছে, তাদের এজেন্ট বাংলাদেশে কিন্তু টাকাটা দিয়ে দিচ্ছে। তাহলে হুন্ডির মাধ্যমে বিশেষ করে লেবার ইনকামটা, তো আমাদের যে পরিমাণ টাকা চলে যাচ্ছে তার সেটা হচ্ছে আমাদের দেশে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই কিন্তু 8 গুণ। দেশে আমাদের 1 টাকা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসলে 8 টাকা কিন্তু বিদেশে চলে যাচ্ছে। তবে আমাদের বেশিরভাগ টাকা আসে কিন্তু আমাদের যে বিদেশ থেকে যে টাকা আসে, আমাদের বেশিরভাগ টাকা আসে কিন্তু 50%-এর বেশি মিডল ইস্ট থেকে। মিডল ইস্টের দেশগুলোর মধ্যে আবার কিন্তু টাকা আসে কিন্তু সৌদি আরব থেকে বেশি। তাহলে সেখানে কিন্তু যদি সরকার কিছু মেজার নেয়, সেক্ষেত্রে হয়তো টাকা বিদেশে চলে যাওয়াটা একটু কমতে পারে। এবং মেজারগুলোর মধ্যে হতে পারে যারা টাকা পাঠায় তাদেরকে যদি একটু টাকা পাঠানোর খরচটা কমিয়ে দেওয়া যায়, এবং যারা হুন্ডির মাধ্যমে টাকা দেয় তারা কিন্তু 20 মিনিটের মধ্যে এদিকে দেশে টাকা পেয়ে যাচ্ছে। তাহলে ব্যাংক যদি সেটা করতে পারে তাহলে তাদের আমাদের আউটফ্লোসটা, অবৈধভাবে টাকা চলে যাওয়াটা কমে যেতে পারে। পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে রেমিটেন্স অনেক কমে গিয়েছে, আর যেহেতু সামনে ঈদ আসছে এবং ঈদের সময় কিন্তু প্রবাসীরা দেশে আরো বেশি টাকা পাঠায়, যেহেতু আমাদের রেমিটেন্সটা কমে গেছে, আমরা কিন্তু অনেক সময় শুনেছি যে তারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাচ্ছে বা বিভিন্ন প্রসেসের মাধ্যমে টাকা পাঠাচ্ছে, যার কারণে এই অবস্থা। তো আপনার কাছে জানতে চাইবো যে সেক্ষেত্রে যদি আমাদের এই পরিস্থিতি মোকাবেলা করতে হয়, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? খুব ছোট করে জানতে চাইবো, আমাদের হাতে খুব কম সময় আছে। রেমিটেন্স কমার একটা কারণ হচ্ছে কিন্তু ওখানে কিন্তু তেলের দাম কমে গেছে, এবং অনেকে ওখানে যারা কাজ করে তাদের স্যালারিও কমে গেছে। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু রেমিটেন্স কিছুটা কমেছে এবং এটা কমতে পারে। সরকার যদি বৈধ উপায়ে টাকাটা দেশে আনতে চায়, তাদেরকে যদি একটু খরচটা ফ্রি করে দেওয়া হয় এবং যদি দ্রুত পাওয়ার ব্যবস্থা করা হয়, এবং সম্ভব হলে যেহেতু এটা লেবার ইনকাম, ক্যাশ ইনসেনটিভ দেওয়া যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। এ ছিল আমাদের আজকের আলোচনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।